আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত প্রায় ৮ বছর যাবৎ প্রবাসে থাকি। তো প্রবাসটা সহজ না, খুব কঠিন। আর প্রবাস থেকেও সবকিছু দেখার সুযোগ হয় না। তো ওই দিন দেখলাম আপনার একটা নিউজ দেখলাম যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের জন্য এক বিশাল লঞ্চ করা হয়েছে এবং তাদের জন্য আম, একটা রেস্টুরেন্ট করা হয়েছে যেখানে আপনার সহজে খাবার ব্যবস্থা করা হয়েছে আর কি। তো যাক, এটা খারাপ না, খুব ভালো হইলো প্রবাসীদের জন্য, বিশেষ করে বাংলাদেশের প্রবাসীদের জন্য। তো আমার মূল কথা হইলো আপনার আহ, যে এটা তো আসলে একটা এয়ারপোর্টের বেসিক দায়িত্ব। এটা তো কোনো এমন না যে এটা প্রবাসীদের উপরে আপনারা করুণা করছেন। এটা এটাকে এমন ভাবে শো অফ করা হইতেছে যে এটা প্রবাসীদের জন্য, আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য এটা করুণা করা হয়েছে। আরে এটা তো হইলো, আমি যখন যে কোনো দেশে এয়ারপোর্টে আমি ভিজিট করবো, আমি যে কোনো দেশে যাব, তখন আমি প্যাসেঞ্জার হিসাবে এইসব লঞ্চ টঞ্চ যাই বলেন আপনি বানান, আপনি সবকিছু এটা এটা হলো আপনার একজন প্যাসেঞ্জারের এটা নর্মাল একটা পাওনা। যেমন আপনি কাতার যান, আপনি যান দুবাইতে যান, আপনি আমেরিকার প্রত্যেকটা আমি আমেরিকা থাকি, তো আমেরিকার প্রত্যেকটা স্টেটে আপনি যান, এটা প্রত্যেক জায়গাতে আছে। এটা তো এমন কিছু না, এটা তো এমন কিছু আমারই কোনো কিছু না যে আপনি একবারে এটা প্রবাসীদের জন্য বহুত কিছু করছেন। হ্যাঁ, তবুও অনেক আগের চাইতে আমরা ভালো কিছু পাইতেছি। এটা আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার উপযুক্ত। তো আপনারা মূল বিষয়গুলা ফোকাস করেন। মূল বিষয়গুলো হলো এমন, ধরেন আমি প্রত্যেক বছর প্রায় ২-১ বার দেশে যাওয়া পরে আমার যাওয়া হয়। তো মূল বিষয়গুলো হলো এমন, অনেক মিডল ইস্টের প্রবাসী আছে যারা, ওরা ভিসার সাথে আপনার পাসপোর্টের সাথে আপনার আইডি কার্ডের সমস্যা, বয়সের সমস্যা, হইনামের সমস্যা, কোনো না কোনো সমস্যার জনিত কারণে ওরা করতেছে কি, যখন পাসপোর্ট মেয়াদ শেষ হইতেছে ওরা রিনিউ করার সময় ওরা অসংখ্য অগণিত, আমি দেখলাম যে আমার পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা ভুগতেছে। ওদেরকে দিতেছে না, ওদের কাছে ৫০,০০০ ৬০,০০০ টাকা করে চাইতেছে, কারো কাছে ১ লাখ ১.৫ লাখ টাকাও চাইতেছে। তো বিগত সময়ে তো ঘুষের একটা বিশাল বাণিজ্য চলতো, যা আমি প্রত্যক্ষভাবে ইয়া আমার দেখেন আইডি কার্ড করার সময় আমার আইডি কার্ড সংশোধন করবো, আমার সব আছে, আমার সার্টিফিকেট আছে, আমার সব শো করলাম। আমার সমস্ত কিছু আমেরিকা থেকে আমি যা আছে আমার সমস্ত কিছু শো করলাম আমি। তারপরেও আমার ২ বার রিজেক্ট করা হইছে। আমি যখন দেশে গেলাম এই গত জুলাই আগস্টের বিপ্লবের আগে, এ বিপ্লবের সময় আমি ওইখানেই ছিলাম, দেশেই ছিলাম। তো শেখ হাসিনা পতনের আগ মুহূর্তেও আমার ২ বার আমার ইয়াগুলো রিজেক্ট করা হইছে। আমার সমস্ত কাগজপত্র আমি ডকুমেন্ট সাবমিট করার পরেও। আমার কাছে পরে ২ জন আইসা বলছে, একজন বলতেছে, "ভাই আপনি এটা প্রত্যেকবার আসতেছেন যাইতেছেন, এটা তো করানো যাবে না। এটা আপনি কিছু টাকা দিতে হবে।" আমি বলছি, "না, আমার সমস্ত ডকুমেন্ট আছে, আমি কেন টাকা দিব?" একজনে বলতেছে, "ভাই ৬০,০০০ টাকা দেন।" একজনে বলতেছে, "ভাই ৮০,০০০ টাকা লাগবে।" আমি বলছি, "না, আমার তো এমন না যে আমার কোনো ডকুমেন্ট নাই। আমার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেন আমি টাকা দিব আপনাদেরকে?" তো আমারটা ২ বার রিজেক্ট করে দেওয়া হয়েছে। ১ বার না, ২ বার। রিজেক্ট করে দেওয়া হয়েছে। পরে আবার অ্যাপ্লিকেশন করলাম যখন হাসিনার পতন হইল। আ তারপরে আমারটা যখন আমি আগারগা গেলাম, আগারগা যাওয়ার পরে অফিসার দেইখা বলল, "আপনার তো সবকিছু ঠিক আছে। আপনার তো রিজেক্ট করার কোনো কারণ আমি দেখতেছি না।" তো আমি বললাম, "দেখেন, ওরা আমার কাছে টাকা চাইছিল, আমি দেই নাই। তো আমারটা রিজেক্ট করে দেওয়া হইছে।" পরে বলছে, "ঠিক আছে, আমি আপনারটা করে দিতেছি।" তো করে দেওয়া হইছে। তো এখন দেখেন, আপনারা মূল বিষয়গুলো ফোকাস করেন। আপনারা এই যে এটা করলাম, ওইটা করলাম, শুধু মানুষের কাছে শো অফ করেন না। শো অফ না করা আ চাইতে ভালো, আমি যা মনে করি, কাজ করেন কিছু। যেমন ধরেন পাসপোর্ট অফিসে এখনো অসংখ্য দালালের সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট গুলা ভাঙেন। এটা কার মাধ্যমে? এটা হইতেছে সরাসরি এই পাসপোর্ট অফিসের যে পরিচালক, যে পাসপোর্ট অফিসের মেইন পরিচালক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা পাসপোর্ট অফিসে, তার মাধ্যমে হইতেছে। তার সিন্ডিকেটে হইতেছে। আমি যখন পাসপোর্ট করি, ২য় বার যখন আমি আমেরিকান পাসপোর্ট নিতেছি না, কারণ আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা বেশি। আমি এখানে থাকার কোনো ইচ্ছা নাই। কারণ আমি যখন ২য় বার আমার পাসপোর্ট রিনিউ করি, তখন আমি যখন বাংলাদেশে যাই আমাকে অনেক হয়রানি করা হইছে। পরবর্তীতে আমি টাকা দিয়ে বলছে করব। আমি বলছি, "না, এভাবে আমি করব না।" পরে যেকোনোভাবে আমারটা করা হইছে। লোক ধইরা এইভাবে সেইভাবে আমি করলাম।
তো যার লোক আছে তারা করতে পারতেছে, কিন্তু যার লোক নাই তারা কি করতেছে? দেখেন, এখন আপনাদের করা উচিত, প্রবাসীদের যেটা সবচেয়ে ভালো হবে, তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যে আপনাদের যার, যার পাসপোর্টের সাথে আপনাদের আইডি কার্ডের মিল নাই, আপনারা পাসপোর্টের সাথে মিল করে আইডি কার্ডটা সংশোধন করানোর ব্যবস্থা করে দেন ওদেরকে। এটা হবে ওদের জন্য বড় উপকার। কারণ এখন সিস্টেম করা হইছে ডিজিটাল পাসপোর্ট, ই-পাসপোর্ট যাকে বলে, ই-পাসপোর্টের সিস্টেম করা হইছে, আপনি আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে পারতেছেন না। তো যেহেতু আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে পারতেছেন না, একজন মানুষের আইডি কার্ডের সমস্যা। কারণ আগে যারা বিদেশ গেছে তারা তো হইছে এমন যে তারা চিন্তা করছে না যে আইডি কার্ডের, কারণ মানুষের তো ওই ধরনের নলেজ ছিল না। যার কারণে যার যেভাবে ইচ্ছা করছে। ওরা ছিল ভাবছে যে আইডি কার্ড করাই বড় বিষয়, অন্য কিছু না। তো বিষয়টা হইলো, এখন আপনাদের ওইদিকে ফোকাস করে আপনারা ওদের যে এই বেসিক সমস্যাটা, এটা কিন্তু সাধারণ একটা সমস্যা, বড় কিছু না। যেমন আপনারা শুধু ও ইয়া করে দেন, যাদের ভিসা আছে পাসপোর্টের মধ্যে, যাদের ভিসা লাগানো আছে তাদের আইডি কার্ড সংশোধন বাধ্যতামূলক। অ ইয়াতে বলে দেন তারা এই ভিসা দেখায়া, পাসপোর্ট দেখায়া আপনারা আইডি কার্ড সংশোধন করতে পারবেন সহজে, এবং সময় খুব শর্ট করে দেন। সর্বোচ্চ ১ সপ্তাহ সময়ের ভিতরে আপনারা এটা করার ব্যবস্থা করে দেন একেকটা প্রবাসীদেরকে। তখন হবে এটা প্রবাসীদের জন্য উপকার। নতুবা এটা উপকার আমি মনে করি না। আপনারা লঞ্চ করলেন, ইয়া করলেন, এটা তো অ একটা একটা সিম্পল একটা বিষয়। একটা লঞ্চ করে দিলেন। এটা কি? এটা তো প্রবাসীদের জন্য কোনো উপকার আসলো না। হ্যাঁ, আপনারা আরো উপকার করতে পারেন কি? এই যে দেখেন, একেকটা মানুষ বিদেশ যাইতেছে, কারণ আমার বংশের কমপক্ষে ১০০ আছে যারা মিডল ইস্টে থাকে। আমার নিজের বংশের, আমার গ্রামের তো বহুত হাজার, হাজার আছে। আমার বংশের কথা বলতেছি, আমার নিজের বাড়ির কথা বলতেছি। যারা কমপক্ষে ১০০ র উপরে আছে যারা মিডল ইস্টে থাকে। তারা ৫ লাখ, ৬ লাখ টাকা করে বিদেশ যাইতেছে। অথচ বাইরের ওরা বলতেছে যে ইন্ডিয়া থেকে আসতেছে মাত্র আপনার ৫০,০০০ টাকা খরচ করে। তো আপনারা কি করতেছেন? আপনারা ওই দিকগুলা ফোকাস করেন। শুধু এই মানুষকে শো অফ কইরেন না। শো অফ করাতে কিছু আসে যায় না। আপনারা আ মূল বিষয়গুলো আপনারা ফোকাস করেন। প্রবাসীদের যে মূল বিষয়, মূল সমস্যাগুলো ওইগুলা ফোকাস করেন। এবং পাসপোর্ট কিভাবে সহজ করা যায়, ওইগুলা ফোকাস করেন। একটা প্রবাসী পাসপোর্ট করতে গেলে আপনার ৩-৪ বার, এই দেখেন আমি আমার বউ বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করছি। তো হইছে কি? আমার বাচ্চা, আমি এবার যখন এই শেখ হাসিনা পতনের আগে যখন আমি দেশে ছিলাম, আমি আসছি এ শেখ হাসিনা পতন হইছে, এর কিছুদিন পরে আমি ১৬ তারিখে আসছি অগস্টে। তো হইছে কি আপনার, আমার বাচ্চার জন্য আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করছি। তো পুলিশ আমার, আমি যখন আইসা পড়ছি, আমার পুলিশ আমার ওয়াইফকে ফোন করে, করে অতিষ্ঠ করে ফেলছে। আপনি এটা নিয়ে আসেন, আপনি ওটা নিয়ে আসেন। পরে আমি বলছি, "কিছু লাগবে না। এখন যেহেতু সরকার চেঞ্জ হইছে, তুমি একটু ওয়েট করো। পাসপোর্ট হয়ে যাবে।" আমার কাছে তখন মেসেজ আসছে পাসপোর্ট। কিন্তু এই যে দেখেন একটা হয়রানি, আমার বউ তো অস্থির যে আমার বাচ্চার নাকি এই যে ইয়া লাগবে। আমার বাচ্চার বয়স কত? মাত্র আমি যখন আসছি তখন ১ মাস কতদিন হইছে। তো আমার বাচ্চার কি কারণে পুলিশ ভেরিফিকেশন লাগবে? বলেন? আমার বাচ্চার তো পুলিশ ভেরিফিকেশন লাগার কোনো প্রশ্নই ওঠে না। কারণ একটা আ ৩০ দিন আর এই দিক দিয়ে ১৮ দিন। ধরেন ৪৮ দিনের বাচ্চা ক্রাইম করতে পারে? না। ৪৮ দিনের বাচ্চা ক্রাইম করতে পারে না। যেমন সেম থিং আমার বিগত বাচ্চাগুলোর সময় আমি পাসপোর্ট করেছিলাম, একই অবস্থা হইছে আমার। কেন? এ এ এই দিকগুলো আপনারা নজর দেন। আপনারা শুধু এই মিডিয়াতে আইসা বড়, বড় কথা বললে কিছু হবে না। মূল বিষয়গুলো আপনারা ফোকাস করেন। এই যে এই পুলিশ আইসা আমাদেরকে ফোন করে, আমার শ্বশুর বাড়িতে, আমাদের তো আমার ফ্যামিলি সমস্ত সবাই আমেরিকায়। তো ওদেরকে ফোন করব। তো ওদেরকে বলব, এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। এমন হতে হবে, তেমন হতে হবে। তো একটা পুলিশের তো এটা কোনো দায়িত্ব না। এটা পাসপোর্ট অফিস দেখবে যে আমার কোন কাগজপত্র লাগবে। পুলিশের দায়িত্ব কি? আমার নাম ঠিকানা পাসপোর্ট অফিস থেকে পুলিশের কাছে পাঠাবে। তখন তারা এটা ইনভেস্টিগেশন করবে যে আমার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, আমার নামে কোনো অন্য কিছু আছে কিনা, আমি কোনো বড় ক্রাইমের সাথে জড়িত কিনা, ওইগুলা পুলিশ ইনভেস্টিগেশন করবে। কিন্তু ওদের তো দায়িত্ব না যে এ আমি আমার এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, এইটা না দিলে হবে না, ওইটা না দিলে হবে না। আপনারা আমাকে ফোন করেন, আপনারা আমার সাথে দেখা করেন। এটা তো পুলিশের দায়িত্ব না। আমি পুলিশের সাথে কেন দেখা করব? আমার তো পুলিশের সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। তো ওইগুলো আপনারা ফোকাস করেন। তো বিশেষ করে প্রবাসীদের জন্য যদি কিছু করতে চান, তাইলে প্রবাসীদের মূল যে বিষয়গুলা, ওইগুলা আপনারা ফোকাস করে প্রবাসীদের জন্য সহজ করে দেন।
যেমন পাসপোর্ট, এটা পাকিস্তানে মাত্র 3 দিনে পাসপোর্ট হয়ে আসে, যে কোনো পাসপোর্ট, এনি পাসপোর্ট, মাত্র 3 দিন, এবং তারা 1 দিনের মধ্যে পাসপোর্টটা জমা দিতে পারে। আর আমাদের দেশে কি গেলে বলে এখন বন্ধ হয়ে গেছে। আমার ওয়াইফকে নিয়ে আমি যখন দেশে ছিলাম আমি জমা দিতে পারি নাই, কারণ আমি দেশে গেছি একবার যখন গেলাম তখন হইলো কি, ওরা বলছে এই 2টার পরে বন্ধ, 2টার পরে চলে না, জমা নেয় না, এই করে না সেই করে না। তাইলে 4টা পর্যন্ত কি নির্ধারিত সময় হই? তো ওইগুলো ফোকাস করেন আপনারা, মূল বিষয়গুলো ফোকাস করেন। আমি যখন আমার আইডি কার্ড সংশোধন করতে গেছি আমার রায়পুর উপজেলার মধ্যে, আমাকে বলতেছে আপনার এটা হয়েছে না, আপনার এখানে না, আমি করি না, ও করে না, ও দেখে না, ও দেখে না। এমন মানে এত একটা সরকারি কাজে গেলে এতটা বিরক্ত হইতে হয় যে সবাই দোয়া করে আল্লাহর কাছে যেন আমি আর কোনোদিন এই সরকারি কাজে না আসি। কেন? এবং আমরা ওদেরকে স্যার ডাকতে ডাকতে আমাদের গলা মানে গলার মধ্যে কোনো কিছু থাকে না যে আমরা ওদেরকে এমনভাবে স্যার বলা লাগে। এবং ওরা কি ভাব, ওদের ভাবটা দেখলে মনে হইতেছে যে ওরা রাজা আমরা প্রজা। কেন? এটার নাম গণতন্ত্র? এটার নাম তো গণতন্ত্র না। গণতন্ত্র হইতে পারে এমন, ওরা আমাদের পাবলিক সার্ভেন্টস, ওরা আমাদেরকে সার্ভিস দিবে, ওরা আমাদেরকে স্যার বলবে। আমরা কেন ওদেরকে স্যার বলবো? একটা পিয়ন থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা দুর্নীতি করতেছেন। আর এখন আর আপনারা যাই করেন, আপনার সর্বপ্রথম আপনাদের কাজ কি? আপনারা এসির রুম থেকে বাইর হন। এসি রুমের বইসা থেকে আপনাদের কোনোভাবে এইভাবে পাবলিকের বোঝা সম্ভব না। আপনারা বইসা জনগণ টাকা দিয়া আপনারা এসি রুমে বইসা আপনারা প্রেস কনফারেন্স করবেন, আপনারা এই করবেন, সেই করবেন, মানুষকে দেখাবেন। কোনোদিনও এই ধরনের ফায়দা আসবে না। আপনারা প্রেস কনফারেন্স করেন আর যাই করেন। কারণ হইলো আপনি যখন এসির ভিতরে থাকবেন তখন আপনি একটা পাবলিকের, একটা রিক্সাওয়ালার মর্ম আপনি বুঝবেন না কোনোদিন। তাই আপনাকে এসি রুম থেকে বাইরে হয়ে আসতে হবে। নয়তোবা আপনি কিভাবে বুঝবেন আপনি একটা রিক্সাওয়ালা কত কষ্ট করতেছে? একটা নৌকার মাঝি কিভাবে কষ্ট করতেছে? একেকটা আপনারা যারা সরকারি চাকরি করেন বা সরকারি দায়িত্বে আছেন বা সরকারে আছেন, প্রত্যেকের উচিত কি? প্রত্যেকের উচিত প্রতিটা সরকারি ভবনের এসি বন্ধ করে দেওয়া। প্রত্যেকের উচিত। আপনারা এসি বন্ধ না করলে আপনারা এসি রুমে থাইকা আপনারা কোনো আম পাবলিকের বুঝবেন না, কষ্ট বুঝবেন না। আমি দেশে যাই, আমি গরিবের সাথে মিলি। আমি একজন কৃষকের সাথে মিলি। আমার বাপ কৃষক ছিল। আমি একজন নৌকার মাঝির সাথে মিশি। আমি জানি তাদের কষ্ট কি। আপনারা বুঝবেন না। কারণ আপনারা তো কোনোদিন কৃষকের সাথে মিশেন না। আপনারা কোনোদিন রিক্শাওয়ালার সাথে মিশেন না। রিক্শাওয়ালার কষ্ট আপনারা বুঝে না। আপনারা বুঝবেন না। নৌকার মাঝির কষ্ট কি এটা আপনারা বুঝবেন না। একটা কুলি দিতেছে। আমার এক বন্ধু আছে। আমার গ্রামের বাজারে কুলি দেয়। এরশাদ করে নাম। ওর কষ্ট আপনি বুঝবেন না। আপনারা এসির কনফারেন্স থেকে বাইরে হয়ে আসেন। আইসা গান জড়ান। গান জড়াইলে আপনারা বুঝতে পারবেন। প্রবাসীদের কষ্ট কি, একটা আম পাবলিকের কষ্ট কি, নাইলে বুঝতে পারবেন না। এগুলো বোঝার জন্য এই যে সুখ থেকে বাইরে হয়ে আসতে হবে। বেতন নিতেছেন তো লক্ষ লক্ষ টাকা একেকজন উপদেষ্টা বলেন আর যাই বলেন, প্রত্যেকে। লাভ কি? কি পরিবর্তন হইছে? হইছে আজ পর্যন্ত যারা এই দুর্নীতিগুলা করছে প্রত্যেকটা নিউজে আসতেছে। এই দুর্নীতি কোথা থেকে হইতেছে, কিভাবে হইতেছে। কিন্তু কতটা আপনারা ইনভেস্টিগেশন করছেন? করেন নাই তো? করে কতজনকে আপনারা বহিষ্কার করছেন? সর্বোচ্চ সাময়িক এখান থেকে ওইখানে ট্রান্সফার করা হয়। এটার নাম কি বিচার? একটা আম পাবলিক একটা কিছু করলে তাদেরকে ধরে নিয়ে জেলে ভরে দিবেন। তাইলে তাইলে আর সরকার পরিবর্তন হয়ে লাভটা কি? লাভ নাই। আমাদের মূল যদি সংস্কার বলতেছেন না, সংস্কারের মূল ভিত্তি দেখতে হবে আপনাদের কি? একটা পাবলিক কি চায়? একটা পাবলিক যেভাবে চায়, একটা সাধারণ মানুষ কিভাবে চায়? আপনারা এসি রুমে বইসা যারা এই যে সোশ্যাল সমাজ বলেন, এই যে নাগরিক সমাজ বলেন, এই সমাজ বলেন, ওই সমাজ বলেন, রাজনীতিবিদ বলেন,
প্রত্যেকের অবস্থানই এসি রুম। এটা থেকে বাইরে হয়ে আসতে হবে। দৈনিক 12 ঘন্টা কাজ করি। আমি যে 12 ঘন্টা কাজ করি আমার কি পরিশ্রম এটা জানতে হবে আপনাদের। আমাদের মনে ভাব বুঝতে হবে আপনাদের। নয়তো সম্ভব না আপনাদের এই পরিবর্তন। কিভাবে আপনারা সম্ভব করবেন পরিবর্তন? অতএব এই বেশি কিছু বলতে চাই না। আপনারা এসি রুম থেকে বাইর হইয়া মানুষের মাঝে আইসা কথা বলেন। দেখেন মানুষ কি করে, মানুষ কিভাবে চলে। যাক, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।